স্বাগত জানাচ্ছি সারা বিশ্বের ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে গাজা ইসরায়েল প্রসঙ্গ। রাফার এক আশ্রয় শিবিরে রোববার ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় ৪৫ জন নিহতের পর আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ভোরে রাফায় উপস্থিত এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, এই অঞ্চলে রাতভর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর আগে গত রোববার দিবাগত রাতে রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তালাস সুলতান এলাকায় তাঁবু দিয়ে গড়ে তোলা শরণার্থী শিবিরে ইসরায়েলের এই হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ২৫০ জন। হামলার পর শরণার্থী শিবিরে তাঁবুগুলোয় আগুন ধরে যায়, এতে অনেকে জীবন্ত পুড়ে মারা যান। অনেক আরব দেশ এই ঘটনাকে নির্বিচার হত্যা হিসেবে বর্ণনা করে ইসরায়েলকে নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে বাধ্যতামূলক আদেশ মেনে অবিলম্বে রাফায় অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব সম্প্রদায়। এদিকে ইসরায়েল দাবি করছে হামাসের ২ নেতাকে হত্যার উদ্দেশ্যে তারা এই হামলা চালায়। ইসরায়েল জানিয়েছে তারা বেসামরিক নাগরিক নিহতের মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত করছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, গাজায় কোনো নিরাপদ জায়গা নেই, এই আতঙ্কজনক পরিস্থিতির অবসান হতেই হবে। আলজেরিয়ার আহ্বানে আজ জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হতে যাচ্ছে। কূটনীতিকরা জানিয়েছেন, এই বৈঠকে মূলত ইসরায়েলের এই হামলা নিয়েই আলোচনা হবে। এদিকে গাজায় রাফায় আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনী ভয়াবহ হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আস সুলতান এলাকায় একটি আশ্রয় শিবিরে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়, এছাড়া আহত হয়েছে শতাধিক। ওই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। হামলার পর ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, রাফা থেকে আমরা ইতিমধ্যে ১০ লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়ে গেছে। তিনি বলেন, আমরা এই ঘটনা তদন্ত করছি এবং কেন ঘটল সেটি খুঁজে বের করব, কারণ এটি আমাদের নীতি। নেতানিয়াহু বলেন, গাজা সংঘাতের মধ্যে বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সম্ভাব্য প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই সংঘাতে যারা জড়িত নন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে নেতানিয়াহু এটাও বলেন, আমাদের সব লক্ষ্য পূরণের আগে এই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা আমার নেই। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ রাফা শহরে রোববার ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর হামলায় দেশের আসল চেহারা উন্মোচিত করেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার অঙ্গীকারও করেছেন তিনি। তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এরদোগান সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বর্বর অভিহিত করে তাকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্লোবোদান মিলোশেভিচ এবং রডোভান কারাদ্জিক ও অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক আদালতের আদেশের পর রোববার রাফায় করা হামলা সন্ত্রাসী ইসরায়েলের বিশ্বাসঘাতক এবং নিষ্ঠুর রূপই প্রকাশ করেছে। এরদোগান বলেন, বিদ্বেষপূর্ণ নেতানিয়াহু এবং তার খুনি নেটওয়ার্ক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে, আর তাই গণহত্যা চালিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে তারা। এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক বর্বর অপরাধের জন্য ইসরায়েলিদের বিচারের আওতায় আনতে যা যা করা দরকার তার সবকিছুই করবে। অন্যদিকে হঠাৎ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে আলোচনার ঝড় উঠেছে। ট্রাম্প জানান, তিনি নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করবেন। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। নির্বাচনী প্রচারণার অর্থায়নকারী ও দাতাদের সঙ্গে আলাপ করার সময় রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ট্রাম্প অঙ্গীকার করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমন করবেন তিনি। ট্রাম্প বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন এবং আমি মনে করি আপনাদের অবশ্যই সেটা করা উচিত, আমি যদি আবারও জিতে যাই তাহলে এই আন্দোলনকে 25 থেকে 30 বছর পিছিয়ে দেব, যোগ করেন ট্রাম্প। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, 14 মে এই বৈঠকে অংশ নেন ট্রাম্প, আর তার এই বক্তব্যে খেপেছে বিশ্ব নেতারা। বিশ্লেষকরা মনে করছে, ট্রাম্পের এই বক্তব্যে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা ক্রসিং এর কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মিশরীয় সেনা নিহত হয়েছে। এদিকে ইসরায়েল ও মিশরের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে উভয় দেশ। 27 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মিশরের সামরিক মুখপাত্র বলেছেন, রাফা সীমান্ত অঞ্চলের কাছে বন্দুকযুদ্ধে মিশরীয় নিরাপত্তা দলের একজন সদস্যের মৃত্যুর ঘটনাটি যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনীও বলেছিল, মিশর এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিং এর কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের খবরের তদন্ত করছে তারাও। দখলদার এই দেশটি রাফাতে সামরিক অভিযানও শুরু করেছে, যা মিশর সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে থেকেও তীব্র সমালোচনার মুখে পড়েছে। মিশর ও ইসরায়েল 1979 সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে এবং তখন থেকে নিরাপত্তার বিষয়ে, বিশেষ করে গাজার সীমান্তের চারপাশে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা করে থাকে মিশর। তবে ইসরায়েলি বাহিনী 3 সপ্তাহ আগে রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে মিশর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে স্পেন। ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হিসেবে গাজা এবং পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত করে পূর্ব জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দিয়েছে মাদ্রিদ। মঙ্গলবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি জানান, 1967 সালের পর ফিলিস্তিনি সীমান্তে কোনো পরিবর্তনকে স্বীকৃতি দেবে না স্পেন। যদি সব পক্ষ একমত হয় তবে আসতেই পারে এই ধরনের কোনো রূপান্তরের অনুমোদন। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত যার একটাই উদ্দেশ্য, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা। স্পেন সরকার আজকেই এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দেবে। স্পেনের আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ অভিযোগ করেছেন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশ্বব্যাপী ইহুদি ধর্মাবলম্বীদের নির্মূলের আহ্বানে সহযোগীর ভূমিকা পালন করছেন। গত সপ্তাহে দিয়াজ তার বক্তব্যের শেষে নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত স্লোগান দেন। এর মাধ্যমে তিনি 2 রাষ্ট্র সমাধানের প্রচারণা চালান। ক্যাটেজ বলেন, আপনি যখন আপনার সহকারীকে বরখাস্ত করছেন না এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন, তখন হ্যাঁ, আপনি ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধকে উস্কে দিচ্ছেন। মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও তিউনিসিয়ার নেতারা চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছেন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইসরায়েল যখন গাজায় চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, তখন বেইজিং যাচ্ছেন তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুইং এক বিবৃতিতে বলেন, এই নেতারা 28 মে থেকে 1 জুন পর্যন্ত চীন সফর করবেন। তারা চায়না আরব স্ট্যাটাস কোঅপারেশন ফোরামে এর 10ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। আরব নেতাদের মধ্যে আছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, বাহরাইনের বাদশাহ হামাদ, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছে চীন। এমন প্রেক্ষাপটে বেইজিংয়ে আরব নেতাদের এই সম্মেলন হতে যাচ্ছে। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল। তারা দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থনকারী। চলমান সংঘাত নিরসনের লক্ষ্য একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আহ্বান করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দৃষ্টি ফেরানো যাক পাকিস্তানের দিকে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধের ঐতিহাসিক শহর মহেঞ্জোদারোর তাপমাত্রা পৌঁছেছে 52.2 ডিগ্রি সেলসিয়াসে। চলমান গ্রীষ্মে দেশটিতে রেকর্ড করা এটি সর্বোচ্চ তাপমাত্রা। 28 মে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অফিস। পাকিস্তানের আবহাওয়া দপ্তরের শীর্ষ নির্বাহী সর্দার সরফরাজ বলেন, সোমবারের মহেঞ্জোদারোতে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। মহেঞ্জোদারো একটি ছোট শহর। গ্রীষ্মে শহরটিতে ভয়াবহ গরম দেখা যায়, তবে এই মৌসুমে তাপমাত্রা আগের বছরের রেকর্ডগুলোকে ছাড়িয়ে গেছে। তীব্র তাপদাহের কারণে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জলবায়ু বিষয়ক উপদেষ্টা রুবিনা খুরশিদ আলম বলেন, জলবায়ু পরিবর্তন ও উষ্ণতাপ বৃদ্ধির কারণে যেসব দেশ নিয়মিত বিভিন্ন আবহাওয়াগত দুর্যোগের শিকার হচ্ছে, সেসব দেশের তালিকায় 5ম স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড 54 ডিগ্রি সেলসিয়াস, যা 2017 সালের দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে রেকর্ড করা হয়েছিল। এদিকে ভারতের মুম্বাই শহরের তাজ হোটেল ও ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এক ব্যক্তি। 27 মে মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে এই হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে, সোমবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাজ হোটেল ও মুম্বাই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। হুমকি প্রদানকারী এও দাবি করেন যে দুটি জায়গাতেই বোমা রেখে আসা হয়েছে। খবর পেয়েই দ্রুত তল্লাশি অভিযানে নামে পুলিশ, কিন্তু অভিযানে সন্দেহজনক বা বোমা সদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি। আতঙ্ক বা অস্থিরতা তৈরির জন্য এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল সেটির অবস্থান আগ্রাতে বলে নিশ্চিত করা গেছে। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারার অধীনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। পাশাপাশি হুমকিদাতাকে খুঁজে বের করতে তদন্ত চলছে। শেষ করব যুক্তরাষ্ট্রের নদীগুলোতে পানির রং পরিবর্তনের খবর দিয়ে। যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশে নদীগুলোতে পানির রং এখন কমলা কালার। রাজ্যের ৭৫টি বেশি নদীর পানিতে এই পরিবর্তন এসেছে। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এটি ঘটছে। গ্রামীণ জনপদে এই পানির ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলেও তাদের আশঙ্কা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ও ন্যাশনাল পার্ক সিস্টেম এ নিয়ে সম্প্রতি যৌথ গবেষণা করেছে। তাতে বলা হয়েছে, নদীর পানিতে রাসায়নিক উপাদানযুক্ত স্রোত মিশে পানির রং পরিবর্তন হয়ে যাচ্ছে। গবেষকদের একজন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার সহকারী অধ্যাপক ব্রেট পলিন। তিনি বলছেন, নদীর পানির এই পরিবর্তন জলজ স্বাস্থ্য ও গ্রামীণ জনপদে ভয়াবহ প্রভাব ফেলবে। নদীর পানির পরিবর্তনে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। তারা মনে করেন, পানির রং পরিবর্তনের মূল কারণ চিহ্নিত করতে হলে স্রোতের উৎপত্তি, পানির গুণমান এবং বাস্তুসংস্থানের পরিবর্তন পর্যবেক্ষণ করা জরুরি। মাটি থেকে সালফাইড ও অম্ল খনিজ উপাদান পানিতে মিশে যাচ্ছে, আর তা অক্সিজেনের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে পানির রং পরিবর্তন করে ফেলছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট। এটি রাজ্যের খাবার পানির উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে গবেষকরা। গবেষণায় দেখা গেছে, কিছু স্রোতে লেবুর রসের মতো অম্লীয় উপাদান রয়েছে। আবার কয়েকটি নদীর পানি তীব্র গরম, মাটি থেকে গলিত ধাতবের কারণ হতে পারে। আলাস্কা রাজ্যের নির্বাহী পরিচালক টিম ব্রিটসলের আশঙ্কা, নদীর পানির এই পরিবর্তন রাজ্যের মৎস্য শিল্পে ক্ষতিকর প্রভাব ফেলবে। নদীর পানির এই পরিবর্তনের ঘটনায় জলবায়ু বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন। বিজ্ঞানীরা শঙ্কিত, তারা ভবিষ্যৎ সম্পর্কে আতঙ্কিত। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।